ভ্যাট নিয়ে আমাদের ওভারঅল সব কন্ডিশন আমরা ক্লিয়ার করব এই ভিডিওটার মধ্যে। প্রথম কনফিউশন হচ্ছে যে ভাইয়া ভ্যাট পণ্যের ক্ষেত্রে বললে কি হয়, ভ্যাট সম্পদের ক্ষেত্রে বললে কি হয়, ভ্যাট এরকম আলাদা করে বলা থাকলে কি হয়, এরকম ভ্যাট সহ বলা থাকলে কি হয়। সো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করবো আমরা এই ভিডিওটার মধ্যে। তো প্রথম পার্টটা হচ্ছে, যদি ভ্যাট পণ্যের ক্ষেত্রে বলে ভ্যাটের টাকার অ্যামাউন্টটা আলাদা একটা হিসাবে ভ্যাট চলতি হিসাবে দেখাতে হয়, কিন্তু ভ্যাট যদি সম্পদের ক্ষেত্রে বলা থাকে সেক্ষেত্রে আমরা ভ্যাটের টাকাটা আলাদা করে দেখাতে হবে না, সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাতে হয়। তার কারণ আমরা জানি সম্পদের সাথে সংশ্লিষ্ট সকল খরচ সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাতে হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেটা আমরা সামনে আরো অ্যাডভান্স টপিক পড়তে গেলে জানবো, অবচয় চ্যাপ্টারটা, যে বীমা খরচ সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাতে হয় না। তার কারণ বীমা একটা মুনাফা জাতীয় ব্যয়, এটার মেয়াদ 1 বছরের কম হয়, দ্যাটস ওয়াই বীমা খরচকে আমরা সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাই না। সো অ্যাডভান্স টপিক পরে অ্যাডভান্সের জন্যই রাখলাম, আপাতত আমরা ভ্যাটের টপিকটা বুঝে নিই। সো আমরা যদি পণ্যের ক্ষেত্রে আসি, ভ্যাটটাকে আমাকে কি করতে হয়, আলাদা করে দেখাতে হয়। এখন আলাদা করে যখন আমার দেখাবো, আমার টাকার অ্যামাউন্ট লাগবে। সো আমি যদি এখানে সুন্দর করে তাকাই, আমার এইখানে পণ্য প্রায় 20,000 টাকা বলে দিছে, ভ্যাট 15%, ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে বলে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা কিভাবে করব? সো আমার ক্রয় হিসাব লিখলাম 20,000 টাকা, ভ্যাট চলতি হিসাবে লিখলাম কয় হাজার টাকা, 3,000 টাকা, আর নগদের হিসাবে কয় রাখলাম 23,000 টাকা। কিভাবে পাইলাম ভাই টাকাটা? জিনিসটা হচ্ছে দেখো, জাস্ট 20,000 টাকার উপর ক্যালকুলেটারে 15% করলে আমরা এই 3,000 টাকাটা পেয়ে যাব। যদি আমাকে এরকম ভ্যাট আলাদা করে বলে দেয়, জাস্ট ক্যালকুলেটার পার্সেন্টেজ করলে হয়, অথবা আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি। তার কারণ 20,000 টাকা 10% হচ্ছে একটা শূন্য কম, দ্যাট মিনস 2,000 টাকা, আর 5% হচ্ছে 10%-এর অর্ধেক, 2,000-এর অর্ধেক হচ্ছে 1,000, 2,000 আর 1,000 যোগ করে কত হয়, 3,000 টাকা। তো সিম্পল ক্যালকুলেশন, 20,000 টাকার উপর 15% করলে আমরা পেয়ে গেলাম, আর দুইটা মিলে নগদ হিসেবে টাকা বসালাম 23,000 টাকা। কিন্তু স্যার যদি আমাকে কোয়েশ্চেনে ভ্যাট সহ বলে দেয়, সেক্ষেত্রে ভ্যাটের টাকাটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? কারণটা ফার্স্ট লজিকটা হচ্ছে, এই যে 11,500 টাকা দেয়া আছে, এইখানে পণ্যের মূল্য দেয়া আছে, এইখানে ভ্যাটের অ্যামাউন্টটাও দেয়া আছে। সো আমরা যদি কিছু বলা না থাকলে ভ্যাট ধরে নেই 15%। সো পণ্যের মূল্য 100 টাকা আর ভ্যাটের টাকা হচ্ছে 15 টাকা, সো টোটাল হচ্ছে 115। সো যদি কিছু ভ্যাট সহ বলে দেয়, সেক্ষেত্রে ভ্যাটের টাকাটা নির্ণয় করার জন্য আমার যে অ্যামাউন্টটা বলে দিছে, ওই অ্যামাউন্টটাকে গুণ 15 ভাগ 115, বেসিক্যালি ভাগ 115 করে গুণ 15 আমরা করি, তাহলে আমরা কি পাই ভাইয়া? ভ্যাটের টাকার অ্যামাউন্টটা পাই। সো এখানে যদি 11,500-কে 11,500 এটাকে গুণ 15 ভাগ 115 করা হয়, তাহলে আমরা ভ্যাটের টাকাটা পাবো, ভ্যাটের টাকাটা হবে 1,500 টাকা। সো আমি এই 11,500 টাকা থেকে ভ্যাটের টাকার অ্যামাউন্টটা পেয়ে গেলাম। তাহলে ক্রয় হিসেবে ভাইয়া কয় টাকা বসবে? আমি আগে ভ্যাটের টাকাটা বসাই দিই। ভ্যাটের টাকা কত ভাইয়া? 1,500। তাহলে ক্রয় হিসেবে কয় টাকা বসবে? ক্রয় হিসেবে বসবে হচ্ছে 10,000 টাকা। তার কারণ এই টাকার মধ্যেই তো আমার, এই টাকার মধ্যে ভ্যাটের টাকা আছে, এই টাকার মধ্যে পণ্যের দাম আছে। সো ভ্যাটের টাকা পেয়ে গেলাম 1,500, তাহলে এই টাকা থেকে 1,500 বাদ দিলে আমি কি পাবো? পণ্যের দামটা পাবো। পণ্যের দাম কয় হাজার টাকা? 10,000 টাকা। আর দুইটা মিলে যোগ করে নগদ হিসেবে কয় টাকা বসবে? 11,500 টাকা। এই গেল হচ্ছে ভাই পণ্যের ক্ষেত্রে। যদি আমাকে ভ্যাট আলাদা করে বলে দেয়, জাস্ট ওই আলাদা পার্সেন্টেজটা পণ্যের মূল্যের উপর ধরলে আমি ভ্যাটের টাকাটা পেয়ে যাব। আর যদি আমাকে ভ্যাট সহ বলে দেয়, সেক্ষেত্রে ভ্যাটের টাকাটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? যে অ্যামাউন্টটা বলে দিবে, ওই অ্যামাউন্টটাকে গুণ 15 ভাগ 115 ক্যালকুলেটরে করে আমরা ভ্যাটের অ্যামাউন্টটা কি করবো ভাই? পেয়ে যাব। আর ভ্যাটের অ্যামাউন্টটা পাওয়ার পর আমাদের কি করতে হবে? টোটাল দাম থেকে ভ্যাটের অ্যামাউন্টটা বাদ দিলে আমরা কার মান পাবো ভাইয়া? পণ্যের দামটা পেয়ে যাব। এবার আসি আমাদের সম্পদের ক্ষেত্রে। যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা, ভ্যাট 15%। ভ্যাটের ক্ষেত্রে অলওয়েজ লজিকটা সেম। যদি ভ্যাট এরকম আলাদা করে বলে দেয়, সেই ক্ষেত্রে আমার জাস্ট এই পণ্যের দামের উপর 15% চার্জ করলে আমি কার মান পাবো ভাইয়া? আমার ভ্যাটের মানটা পাবো। তো 30,000 টাকার 15% করলে কত হবে? 30,000 টাকা 10% হচ্ছে কত হাজার টাকা? 3,000 টাকা। আর 3,000 টাকার অর্ধেক কত? 1,500। সেই 1,500 হচ্ছে এই 30,000 টাকার 5%। তাহলে 10% আর 5% যোগ করে 15% হয়। তাহলে 30,000 টাকার 15% কত হাজার টাকা হবে? 4,500 টাকা হবে। এই ট্রিক্সগুলো আমাদের অ্যাডমিশনের মেথডের জন্য অনেক বেশি কাজে লাগে, বাট এইচএসসি বা এসএসসি পর্যায়ে আমাদের এটা ক্যালকুলেটর করাটাই বেশি সুইটেবল। সো আসি, এখন যন্ত্রপাতি বা যে কোনো ধরনের সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আমরা ভ্যাটটাকে কিন্তু আলাদা করে দেখাই না, যা সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাই। তাহলে যন্ত্রপাতির এবিট আমার কয় হাজার টাকা হবে? 3,450, মানে 34,500। আর এখানে হবে কত ভাইয়া? 34,500। তার কারণ আমার এইখানে পণ্যের দাম কত? 30,000 টাকা, আর ভ্যাটের এমন কত টাকা পাইলাম? 4,500 টাকা। 30,000 সাথে 4,500 যোগ করলে কত হয়? 34,500, 34,500। কাহিনী ক্লিয়ার? ওকে। এবার যদি আমাকে বলে ভ্যাট সহ যন্ত্রপাতি ক্রয়, দেখো আমার এইখানে আমি আলটিমেটলি কি কাজটা করলাম?
যে ভ্যাটের টাকাটা এটা পণ্যের দামের সাথে যোগ করে দেখাইলাম। আর এইখানে মজার ফ্যাক্ট হচ্ছে এইখানে এই ভ্যাট সহ যন্ত্রপাতি ক্রয় যখন বলছে এই 30,000 টাকার মধ্যে ভ্যাটের টাকাটাও আছে, যন্ত্রপাতির দামটাও আছে। খেয়াল করে দেখো, এখানে যখন আমি যন্ত্রপাতি ক্রয় করছি আমাকে ভ্যাটের টাকাটা আলাদা করে পার্সেন্টেজ বের করে যোগ করতে হয়েছে, একটু কষ্ট করতে হয়েছে, বাট এখানে আমার জন্য অলরেডি কষ্ট তারা করে দিছে। ভ্যাট সহ যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা বলছে, এখানে কি করে দিছে ভাইয়া, এই 30,000 টাকার মধ্যে ভ্যাটের টাকাটাও আছে, যন্ত্রপাতির দামটাও আছে, এই জন্য আমাকে আলাদা করে আর কোনো পার্সেন্টেজ করতে হচ্ছে না। যদি আমাকে কখনো কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে যে এইখানে ভ্যাট কত টাকা, তখন আমরা এইটাও গুণ 15 ভাগ 115 করে বের করতে পারবো, সেখানে কোনো সমস্যা নেই। বাট যদি আমাকে বলে এটা জাবেদা কি হবে, জাবেদা যন্ত্রপাতি রিবিট নগদান ক্রেডিট, টাকার পরিমাণ কত হবে, দেখো এইখানে কিন্তু আমি ভ্যাটের টাকা সহ যোগ করে দেখাইছি, এই জন্য টাকার পরিমাণ এটা হয়েছে। বাট এই টাকার মধ্যে অলরেডি ভ্যাটের টাকা যোগ করা আছে না, আমার তো কষ্ট আর করতেই হবে না। যন্ত্রপাতি ডেবিট 30,000 টাকা আর নগদান ক্রেডিট 30,000 টাকা। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা বোধ এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক। সো এই জিনিসগুলা খুবই বেসিক লেভেলের জিনিসপত্র, বাট মনে রাখতে পারলে অনেক ভালো করা যায় পরীক্ষায়।